আচ্ছা দেখেন, হোয়াট ইজ XHTML? XHTML stand for extensible hypertext markup language. এখানে আমি মূল পার্থক্যগুলো দেখে দেই যে আমরা HTML এ অনেক কিছু ইউজ করে থাকি, অনেক ট্যাগ। সেই ট্যাগগুলোর কিছু ভুল আমরা করলেও কাজ করে, বাট XHTML এ কোনো কিছু ভুল করা যাবে না। যেমন আমরা বি ট্যাগ ইউজ করি নাই, বি মানে বোল্ড আর আই মানে ইটালিক। আমরা যদি এখন যে HTML এ কাজ করতেছি সেই HTML এ যদি এই যে এরকম বি লিখে আই লিখি, তারপরে সাম টেক্সট, তারপরে আগে বি শেষ করছে, তারপরে কি শেষ করছে, এটা হলো আই শেষ করছে, এইটা আমরা যদি লিখি HTML এ তাও কাজ করবে, প্রবলেম হবে না। বাট এটা যদি XHTML এ লিখি তাহলে এটা লেখা যাবে না। এরকম কিছু এলিমেন্ট আছে, এটা খুব বেশি জানার প্রয়োজন নাই। XHTML মূলত HTML এর একটা আপডেট ভার্সন। যেমন ডক ডক ডিওসি, ডিওসি মানে হচ্ছে একটা ডকুমেন্টের এক্সটেনশন। ওয়ার্ড দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করলে ডিওসি কি হয়, তৈরি হয়। সেটা আগেকার ভার্সনগুলোতে, যেমন 17, 2003, 2004, 2004 না তো 2005, এইগুলোতে, এই না 2007 না 2005 পর্যন্ত, 97, 97 থেকে শুরু করে 2005 পর্যন্ত ভার্সনগুলোতে যদি কোনো ডকুমেন্ট তৈরি করা হয় তাহলে তার এক্সটেনশন আছে ডিওসি, ডকুমেন্ট। বাট আপনি 2007 থেকে শুরু করে এখন পর্যন্ত যত লেটেস্টগুলো আছে সেইগুলোতে আপনি যদি কোনো ডকুমেন্ট তৈরি করান তাহলে তার ডট এর পরে একটা এক্স এক্সট্রা যুক্ত হয়, এটা তারা 10 বোঝায়, 10। যাই হোক, এটা এক্সট্রা একটা যোগ হয়, এই যে একটা ফ্যাসিলিটিস, এটাই হচ্ছে এরকম XHTML। ঠিক আছে, তো যদি হিউজ জ্ঞান অর্জন করেন, আমরা এটা নিয়ে কাজ করব না যেহেতু, সেহেতু এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। শুধু একটু এটা এতটুকু জেনে রাখেন যে HTML এর একটা আপডেট ভার্সন হচ্ছে XHTML। এখানেও সেম HTML এর মতোই কাজ করা যায়, বাট এখানে কিছু রং আর রাইট আছে। আমরা HTML এ কিছু রং কাজ করলেও সেটা মানে কাজ করে। যেমন এইভাবে যদি আমরা না লিখে এইভাবে লিখি তাহলে সেটা কাজ করবে, বাট এটা যদি XHTML এ লিখি কাজ করবে না। এরকম কিছু রেস্ট্রিকশন বা কিছু আপডেট ভাষা, আপডেট কাজ বা আপডেট ট্যাগ আছে, সেইগুলো এটাতে সম্পর্কিত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে যাই। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। আমি এটা ভালো করে বোঝার জন্য আমরা একটা বুটস্ট্র্যাপ ফাইল নেব। আমাদের, আমরা যেখানে কাজ করতেছি সেখানে পঞ্চগড়, এখানে একটা ফোল্ডার তৈরি করে দেব। বুটস্ট্র্যাপ নামে। এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সে তার জন্য ফোল্ডার ক্রিয়েট করে দেয় একটা, যেমন ইমেজের জন্য ইমেজ, তারপরে সিএসএস ফাইল থাকবে অনেকগুলো, সেই সিএসএস ফাইলগুলো এখানে রাখবো। জাভা স্ক্রিপ্ট ফাইল থাকতে পারে, সেগুলো আমরা এখানে রাখবো। আপাতত এখন বোঝার দরকার নাই জাভা স্ক্রিপ্ট কি, কেন, কখন, কোথায়, কিভাবে ইউজ করব, আমরা ধীরে ধীরে সবই জানবো। আমাদের একটা ফাইল লাগবে index.html নামে একটা ফাইল, আরেকটা ফাইল লাগবে সিএসএস এর জন্য, আমরা সেটার নাম দেই style.css। এটাকে আমরা এখন নিয়ে যাই, জি, এটাকে আমরা এখন সাবলাইম টেক্সটে নিয়ে যাই। সাবলাইম টেক্সটে নিয়ে গেলাম। এখন বুটস্ট্র্যাপ হচ্ছে একটা
ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে রেডিমেড কিছু জিনিস পাওয়া যায়। যেমন আমরা একটা বাটন তৈরি করতে চাচ্ছি, একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, কিংবা আমরা একটা এই যে মেনু বার তৈরি করতে চাচ্ছি, বা ন্যাপ বার তৈরি করতে চাচ্ছি, বা একটা স্লাইডার তৈরি করতে চাচ্ছি। তো এই স্লাইডার, নেপ বার বা বাটনগুলোকে নিয়ে কাজ করতে হয়। কি রং হবে, হাইট ওয়েট কত হবে, কীরকম হওয়ার হবে, কত সুন্দর স্টাইল হবে, তার চতুর সাইডে বর্ডার থাকবে কিনা, বা বর্ডার রেডিয়াস কতটুকু হবে, ইত্যাদি জিনিসগুলো আমরা ডিফাইন করে দিতে হয়। যেমন আমরা ফেসবুক পেজটাতে যদি ফলো করি, বুঝি নাই। আমার লোগোর নিচে যে আরেকটা স্ক্রিন আছে সেটাতে ক্লিক করান। আচ্ছা, ফলো করলে দেখতে পাচ্ছি কি এইখানে আমরা একটা বাটন তৈরি করছি। এর হাইট উইথ, এর ফন্ট সাইজ, এর ফন্ট কালার, এর ব্যাকগ্রাউন্ড কালার, এর বর্ডার স্টাইল, এর বর্ডার কত পিক্সেল হবে, সব কিছু ডিফাইন আমরা নিজেরা করে দেই নাই। সব কিছু আমাদের কি স্টাইল করে দিতে হয়েছে, বা বলে দিতে হয়েছে কি হবে, কোথায় অবস্থান করবে, কি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তার ফর কালার বা টেক্সট কালারটা কি থাকবে, এগুলো সব আমাদেরকে ডিফাইন করে দিতে হচ্ছে। বাট বুটস্ট্র্যাপে এরকম ডিফাইন করার কোনো প্রয়োজন নাই। ওরা কিছু গেট আপ দিয়ে, কিছু কালার দিয়ে একটা সুন্দর বাটন তৈরি করে দেওয়া আছে, সেটা জাস্ট ইউজ করা। কারণ কীভাবে ইউজ করবে, মনে করেন আমরা দুইটা ফাইল তৈরি করলাম, বা আমি একটা সিএসএস ফাইলে কিছু কাজ করে রাখলাম। যেমন হেডারে বললাম এর হাইটটা হবে 500 পিক্সেল, এর ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আবার আরেকটা জিনিস রাখলাম, লগো বা সার্কেলের বল হাইট হবে 150 পিক্সেল, উইড হবে 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, বর্ডার রেডিয়াস হবে হবে 50%। আরেকটা জিনিস আমরা তৈরি করলাম, ফুটার। এখানে বললাম যে হাইট হবে 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রে, টেক্সট লাইন হবে সেন্টার, ইত্যাদি কিছু বর্ণনা করে রেখে দিলাম। আমরা ক্লাস তৈরি করছি আগে, বাট আমরা কিন্তু এইচটিএমএল কাজ করি নাই। এইচটিএমএল কিছু আছে, কিছুই কাজ করে নাই। এই ফাইলটা যদি আপনি আমার কাছ থেকে নেন, আর যদি কখনো ইন্ডেক্স ফাইলে, যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটে আমার এই সিএসএস ফাইলটা লিঙ্ক করে দেন, আমি কিন্তু এটা আগে তৈরি করছি, স্টাইল শিটটা আমি আগে তৈরি করছি, এইচটিএমএল ফাইল এখন তৈরি করতেছি। আর আগে আমরা কি করলাম এতদিন, যে আগে এইচটিএমএল করলাম, তারপরে সেটাকে কি কালার, কি
কোথায় রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, এগুলো পরে ডিফাইন করতেছি, বাট আমি এটা আগে তৈরি করলাম। এখন এই স্টাইল শিটের এই সার্কেল, ফুটার, হেডার যদি ইউজ করতে চান, তাহলে এখানে আমাকে আগে লিঙ্ক দিতে হবে। লিঙ্ক লিখে বলতে হবে স্টাইল ডট সিএসএস, লিঙ্ক দিতে হবে। এখন আপনি বডির মধ্যে যদি কোনো ডিভ ঘোষণা করেন, হেডার, দেখেন কি হবে। এটা আমি এক্সিকিউট করলাম, এটাকে এক্সিকিউট করি। দেখেন অটোমেটিক চলে আসছে। অটোমেটিক চলে আসছে। আবার যদি আমি এখানে আমার জানা আছে সার্কেল একটা নামে ক্লাস আছে, সেটা যদি আমি ইউজ করি হেডারের ভিতরেই, মনে করেন সার্কেল নামে আমি আরেকটা ইউজ করলাম, তাহলে দেখেন সার্কেলটাও চলে আসছে। তাহলে এখানে রেডিমেড কিছু তৈরি করাই আছে। আপনি যদি এই স্টাইল শিটটা চান তাহলে এইগুলো ইউজ করতে পারবেন। আবার যদি আমি ইউজ করি ফুটার ডট ফুটার নামে একটা ক্লাস ঘোষণা, ক্লাস নিলাম, এখন দেখেন এখানে দিলে এটাও চলে আসছে। এখানে আমি কিছু লেখা দিতে চাচ্ছি, সেই লেখাগুলো দেখেন সেন্টারে চলে আসছে অটোমেটিক। তাহলে আমাকে কিছু করতে হচ্ছে না, জাস্ট এগুলো পূর্ব থেকেই তৈরি করা ছিল। আমি কি করতেছি, শুধুমাত্র কল করে এই জিনিসগুলো নিচ্ছি। এটাকে বলা হচ্ছে রেডিমেড। এরকম হাজার হাজার ক্লাস ঘোষণা করা আছে বুটস্ট্র্যাপের ভিতরে, আপনি চাইলেই যে কোনো স্টাইলের জিনিসগুলো আপনি নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। শুধু তাই নয়, এখানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে এটাকে কি করা লাগতেছে, রেসপন্সিভ করতে হচ্ছে, তাই না? বাট বুটস্ট্র্যাপ যদি আপনি ইউজ করেন, এটা রেসপন্সিভও করতে হবে না, অটোমেটিক রেসপন্স, আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট তাদের যে ফর্মালিটিস, তাদের যে হলো ক্লাসগুলো, এগুলো ইউজ করলেই আপনি সব কিছু রেডিমেড পেয়ে যাচ্ছেন। আমরা এত কষ্ট করে কি তৈরি করলাম, যে একটা মেনু তৈরি করলাম, ড্রপ ডাউন মেনু, এ ঠিক মতো কাজ করতেছে না, আবার রেসপন্সিভ করতে হবে। আবার একটা ফেসবুক লগ ইন পেজ তৈরি করলাম, সেটাকে আবার রেসপন্সিভ করতে হচ্ছে, তাই না? সব কিছু নিজের মতো করে করে নিতে হচ্ছে। কিন্তু বুটস্ট্র্যাপ যদি আমি ইউজ করি, তারা সব কিছু করেই দিছে, আমাকে কষ্ট করতে হচ্ছে না। শুধুমাত্র আমাকে জানতে হচ্ছে যে তারা কি কি ধরনের ক্লাস ইউজ করছে, কোন ক্লাস ইউজ করলে কি হবে, এই জিনিসটা আমাকে জানতে হচ্ছে। তাহলে আমরা তাদের যে সমস্ত জিনিস তৈরি করা আছে সেগুলো ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, এইটা রেসপন্সিভ সহকারে যে কোনো এলিমেন্ট আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড ওদের হিউজ পরিমাণ কম্পোনেন্ট এরকম স্টাইল করেই দেওয়া আছে। আপনি শুধু এই ক্লাস নামগুলো নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন, যে কোনো কিছু তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ওদের বুটস্ট্র্যাপ মানে ওদের একটা সিএসএস ফাইল আছে এরকম, আর একটা জেএস মানে জাভা স্ক্রিপ্ট ফাইল আছে। এই দুইটা ফাইল আমাকে নিতে হবে। যদি আমরা এই দুইটা ফাইল নেই আর ওদের ক্লাসগুলোর নাম এবং কাজ জানি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দর, খুব সহজে, খুব দ্রুত, মার্জিত, স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্লাসিক একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। ঠিক আছে, অতি সহজে, অতি অল্প সময়ে। তো এখন আমরা দেখব এই বুটস্ট্র্যাপটা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনক্লুড করব, করে কিভাবে কাজ করব, তাদের ক্লাস নামগুলো কি, কি নিলে কি হবে, এই জিনিসগুলো আমরা ভালো করে অ্যানালাইসিস করব এবং খুব মনোযোগ দিয়ে দেখব। ঠিক আছে? তাহলে আমাদেরকে এরকমভাবে আর কষ্ট করে এইচটিএমএল সিএসএস তৈরি করতে হবে না। সিএসএস তৈরি করতে হতে পারে ওভাররাইট, সে বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। তো বুটস্ট্র্যাপ দেওয়ার জন্য আমরা লিখব ডাউনলোড বুটস্ট্র্যাপ। গুগলে সার্চে আমরা লিখব হচ্ছে ডাউনলোড বুটস্ট্র্যাপ, দিলেই একটা ওয়েবসাইট চলে আসবে, getbootstrap.com। ঠিক আছে, এখানে আমরা যদি যাই, তাহলে এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি। এই পেজে বলে দেওয়া আছে আপনি
ডাউনলোড কোথা থেকে করবেন, যেমন এখানে একটা ডাউনলোড বাটন, এখানে ডাউনলোড সোর্স, দুইটা জিনিস আছে। আপনারা মিনিফাইড ভার্সন বোঝেন? মিনিফাইড নর্মাল? হ্যাঁ। জিপ বোঝেন? কম্প্রেসড বা জিপ করা বোঝেন? সবাই বোঝেন? রেসপন্স করেন? সবাই বোঝেন? আচ্ছা, কম্প্রেসড কেন করব দেখেন, মাই ওয়ার্ক ডট জিপ করা আছে আর একটা নর্মাল ফাইল, এই দুটার মধ্যে পার্থক্যটা কি দেখেন। মাই ওয়ার্কটা আমি প্রপার্টি ওপেন করতেছি, মাই ওয়ার্কের, এটা দেখা যাচ্ছে 115 115 KB নর্মাল ফাইল, বাট এটাকে কম্প্রেসড করার পরে কত ফাইল হয়েছে দেখেন, সবচেয়ে বড় পার্থক্য এটাই, 112 KB হয়েছে। কমে গেছে না? অনেক কমে গেছে। ফেসবুক লগ ইন পেজ, এটা যদি আমরা প্রপার্টি দেখি, 15 KB, 51 KB, এটা কম্প্রেসড, আর নর্মালটা 62। তার মানে আমরা যখন কম্প্রেসড করতেছি তখন কমে আসতেছে। কেন কমে আসতেছে? আমরা যখন কোনো কিছু লিখি, যেমন এটা হলো নর্মাল একটা স্টাইল, এইটার মধ্যে যখন আমরা কোনো ফাঁকা জায়গা রাখবো না, সেটাই হবে কম্প্রেসড। কোনো কিছু রাখবো না, এক লাইনের মধ্যে আমরা সব কিছু নিয়ে যাব, একটা ফাঁকা জায়গাও রাখবো না, তাহলে জায়গা কম লাগবে। ঠিক আছে, জায়গা কম লাগবে, এটাই হলো কম্প্রেসড করার বা প্রয়োজন। হ্যাঁ, কম্প্রেসড হয়ে যাচ্ছে মানে জায়গাটা কম লাগতেছে। কম্প্রেসড বা জিপ ফাইলের একটা বৈশিষ্ট্য। সবই বোঝা যাবে, সবই কাজ হচ্ছে, বাট কোডগুলো এক লাইনে দিয়ে একটা ছোট্ট ফাইলে রূপান্তর করা। কম্প্রেসড মানে কি? চাপিয়ে আনা, ছোট করা, খাটো করা। ঠিক আছে, তো তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মিনিফাইড ভার্সনটাই হচ্ছে কম্প্রেসড ফাইল, যেটার মধ্যে এরকম কোনো স্পেস থাকবে না। এর মধ্যেও আবার মিনিফাইড বা কম্প্রেসড এবং এমনি নর্মাল ফাইলও আছে। তো আমরা এটা ডাউনলোড দিব, ডাউনলোড ক্লিক করব, ডাউনলোড ক্লিক করলে এরকম ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা যে ফাইলটা পাবো সেটা হচ্ছে এরকম একটা ফাইল পাবো, বুটস্ট্র্যাপ 4.1.3। আমরা তাহলে বুটস্ট্র্যাপ কত ভার্সনে কাজ করতেছি বা কাজ করব? 4.1.3। এটা একটা জিপ ফাইল, কম্প্রেসড করা, এটাকে আমরা ওপেন করে নেব, এক্সট্রাক্ট। তাহলে দেখেন এইরকম একটা নর্মাল ফাইল আসলো, এর ভিতরে গেলে দুইটা ফাইল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো মূলত আমি বললাম একটু আগেই যে ওদের একটা সিএসএস ফাইল আছে, সেই ফাইলত ক্লাসগুলো ঘোষণা করাই আছে, আর কিছু অ্যানিমেটেড মোশন ইত্যাদি করার জন্য জাভাস্ক্রিপ্ট ফাইলও আছে। জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা এখন জানবো না সেটা কিভাবে কাজ করে বা কেন দরকার, এটা আমরা পরে বুঝবো, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট স্টেপে যাই নাই। তো এখন আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে এখানে bootstrap.min.css এই ফাইলটাকে আমরা ইনক্লুড করব শুধুমাত্র। ঠিক আছে, কপি করলাম, কপি করার পরে আমাদের ফাইলের ভিতরে যে সিএসএস ফাইল এর ভিতরে পেস্ট করব। তারপরে
আমরা জেএস ফাইলের ভিতরে যে বুটস্ট্র্যাপ ডট জেএস মিন ডট জেএস যে ফাইলটা আছে সেটাকে নিয়ে যাব, নিয়ে যাই এখানে রাখবো জেএস ফোল্ডারের ভিতরে। বুঝতে পারছেন? এখন এই দুইটাকে আমরা লিঙ্ক করে দিব, এই দুইটাকে আমরা লিঙ্ক করে দিব। দেখেন আমরা জেএস এবং সিএস ফাইলের মধ্যে আমরা যে দুইটা রাখলাম সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা জানি সিএসএস ফাইলগুলো কোথায় লিঙ্ক করব, উপরে, সবার উপরে বুটস্ট্র্যাপের ফাইলটা লিঙ্ক করব। দিস ইজ সিএসএস ফাইল ফর বুটস্ট্র্যাপ। তারপরে আমরা জানি স্টাইল শিট লিঙ্ক করার জন্য লিঙ্ক নামে একটা কি লাগে, লিঙ্ক নামে একটা ট্যাগ লাগে। শুনতে পাচ্ছেন আমায়? তাহলে এখানে রেফারেন্স বলে দেব। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিঙ্ক লিখে এখানে বলবো হচ্ছে কোন জায়গায় আছে, সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নামে ফাইলটা লিঙ্ক করে দিলাম। আর এটা আমাদের সিএসএস, তাই এখানেও লিখে দিই দিস ইজ মাই সিএসএস ফাইল। ঠিক আছে? আমরা সবসময় মনে রাখবো স্টাইল শিটগুলো হেডারের মধ্যে লিঙ্ক থাকবে। আরেকটা ফাইল আমাদের আছে লিঙ্ক করতে হবে এই কাজের জন্য, বুটস্ট্র্যাপের জন্য, সেটা হলো জেএস ফোল্ডার। তো জেএস ফোল্ডারটা আমরা লিঙ্ক করে দিব অবশ্যই বডির একদম লাস্টে, একদম বডির লাস্টে, এই বডিটা শেষ হয়েছে তার উপরে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো তাহলে কোথায় লিঙ্ক করতে হয়, কোথায়? একদম বডির ভিতরে শেষে। তাহলে দেখি ঠিক কিনা। প্রথম আলো, প্রথম আলো ওয়েবসাইটটা দেখি ওরা কি করছে। একবারে লাস্টে গিয়ে দেখি। এই যে দেখেন স্ক্রিপ্ট, এই যে বডি শেষ তার উপরেই আগে স্ক্রিপ্ট, দেখেন সব এগুলো স্ক্রিপ্টের কোড। এই দেখেন জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করছে। ঠিক আছে? সবাই সব ক্ষেত্রেই বা স্ট্যান্ডার্ড হচ্ছে বডির নিচে লিঙ্ক করা। জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো বডির নিচে লিঙ্ক থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এটা লিঙ্ক করে দিই। জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করার জন্য স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করতে হয়, তার ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় এসআরসি। এর ভিতরে বলতে হবে কোথায় আছে, জেএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। ঠিক আছে? আমরা লিঙ্ক করে দিলাম। এখন বিষয় হচ্ছে আমরা লিঙ্কের কাজ সম্পন্ন করলাম, এখন ওদের ক্লাসগুলো জানতে হবে কি কি ক্লাস আছে। যেমন আমি একটা বাটন তৈরি করতে চাচ্ছি, দেখেন বাটন তৈরি, দিস ইজ মাই বাটন। এখানে ওদের একটা ক্লাস আছে বিটিএন স্পেস বিটিএন সাকসেস নাম। আমি এটা সেভ দিলাম, এখন ওপেন করি। দেখেন দেখছেন স্টাইল চলে আসছে। এই স্টাইলটা কি আমি করলাম, এর বর্ডার দিলাম, আমি কালার দিলাম, হাইট উইডথ দিলাম। আবার দেখেন এখানে যদি ডেঞ্জার, দেখেন কতগুলো নেবেন, এইভাবে এভাবে দিলাম ইনফো, দেখেন আবার নিলাম, এখানে দিলাম সাকসেস,
আবার নিলাম, এটা দিলাম হচ্ছে ডার্ক, আবার নিলাম, এখানে দিলাম হচ্ছে লিঙ্ক। দেখেন তৈরি হয়েছে। একটারও কি আমি সিএসএস কাজ করছি? একটাও আমি সিএসএস কাজ করিনি। অথচ আমি শুধুমাত্র তাদের ক্লাসগুলো কল করে আমরা এত সুন্দর বাটন স্টাইলগুলো নিতে পারতেছি। শুধু বাটন না, আপনি আপনার ওয়েবসাইটে কি দিবেন, কি দিতে চাচ্ছেন, সব কিছু তাদের আছে। শুধু আমরা এরকম করে কাজ করে নেব। এখন ফ্যাক্ট হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর নামগুলো জানা, তাই না? এই ক্লাসগুলোর নাম জানা এবং কোনটার কাজ কি, কিভাবে ইউজ করব, কোথায় ইউজ করব, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো জানার জন্য আমার কাছে একটা ফাইল আছে। এই ফাইলটা আপনাকে আমি দিয়ে দেব। এই ফাইলটা দিয়ে দিলে কি হবে, যে আপনি এই কাজগুলো সম্পূর্ণ ক্লাস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং সেগুলো ইউজ করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা, এখন সেই ফাইলটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা তো জানি না এরকম কতগুলো ক্লাস আছে, ক্লাসগুলোর নাম কি, তাই না? বাটন হলো অ্যাকচুয়ালি টেবিল আছে কিনা, ফর্মের জন্য কোনো কিছু আছে কিনা। তো আমি একটা ফাইল রেখে দিছি, কপি, এখানে রাখি। বুটস্ট্র্যাপ স্যান্ডবক্স ফাইনাল, এটা আমি এক্সট্রাক্ট করি। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর দেখেন এর ভিতরে অনেকগুলো ফাইল আছে, দেখছেন? অনেকগুলো ফাইল আছে। আপনি বেসিক টাইপোগ্রাফি নামে একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন? এইখানে আপনার ফন্ট রিলেটেড, ফন্ট মানে টাইপ মানে লেখা বা টেক্সট, টেক্সট রিলেটেড কি রকমের লেখা নিতে চাচ্ছেন, কোন ক্লাস দিলে কি রকম লেখা আসবে, কোন কালারের লেখা আসবে, এভরিথিং এখানে বর্ণনা করা আছে। টেক্সট, হ্যাঁ আমি ওপেন করব, দাঁড়া। টেক্সট অ্যালাইন, আপনি টেক্সট অ্যালাইন রিলেটেড যত কাজ আছে সব আছে এখানে। ফ্লট, এখানে কালার, ব্যাকগ্রাউন্ড, তারপরে স্পেসিং, সাইজিং, ব্রেক পয়েন্ট, বাটনস। আমি বাটন যেহেতু শেখালাম, বাটন দিয়ে আমরা শুরু করি, তাহলে ভালো বুঝবো। আচ্ছা, এই বাটন, এই ফাইলটাকে আমরা নিয়ে চলে আসবো সিএসএস বা আমাদের এখানে। এটাকে আগে আমরা এক্সিকিউট করে দেখি। দেখেন কত রকমের বাটন, দেখছেন? আপনি কোন বাটন চাচ্ছেন, আপনি কোন বাটন নিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে? এরকম বা এরকম বা এরকম? এরকম নিতে হলে কি লিখতে হবে, এরকম নিতে হলে কি লিখতে হবে, সেই জিনিসগুলো এখানে হাইলাইট করা আছে। দেখেন এখানে স্টার্ট, স্টার্ট হেয়ার, এখান থেকে দেখেন প্রথমে কি করছে, বাটন নামে একটা ট্যাগ নিচে, ট্যাগ নিচে, তার ভিতরে ক্লাস লিখে দিছে কি বিটিএন প্রাইমারি। যদি প্রাইমারি এই কথাটা বা এই ক্লাসটা আপনি নিতে নেন, তাহলে এরকম একটা প্রাইমারি বাটন চলে আসবে। তারপরে আছে কি সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, লিঙ্ক। এদের বাটনের স্টাইল প্রাথমিক বাটনগুলো এরকম, ঠিক আছে? তারপরে এই স্টাইলের বাটন নিতে চাচ্ছেন, এটা ভালো লাগতেছে না, এইগুলো নেবেন। তাহলে কিভাবে নিতে হবে দেখেন, ওরা সেটাও বলে দিছে। এই যে বিটিএন আউটলাইন প্রাইমারি, শুধু আউটলাইনটা লিখতে হবে। আমার ওয়েবসাইটে গিয়ে এখানে ডেঞ্জারের আগে আউটলাইন লিখতে হবে। স্পেস দিয়ে ডেঞ্জার নেবেন না সাকসেস নেবেন? জি হ্যাঁ হ্যাঁ, কপি পেস্ট করা যাবে, আমি পরে দেখাচ্ছি।
তারপরে রিলোড দিলাম, দেখেন আমার বাটনটা কি হয়ে গেল, ডেঞ্জারি বাট লাইট, এর বর্ডার ভিতরের কোনো কালার নেই। তো আপনি চাচ্ছেন আবার এইটা নিতে চাচ্ছেন ওয়ার্নিং আউটলাইন, তাহলে দেখেন ওয়ার্নিং আউটলাইন এদের একটা আছে, সরি ওয়ার্নিং আউটলাইন আছে একটা, এই যে আউটলাইন ওয়ার্নিং, এটা আপনি কপি করে নেবেন, কপি কন্ট্রোল সি, আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানে গিয়ে পেস্ট করে দিলেন, কন্ট্রোল আর সেভ, রিলোড, দেখছেন আসছে। এইটা হলো বাটনের স্টাইল, শুধু এই কয়টা না, আরো আছে দেখেন। আপনি যদি ড্রপ ডাউন বাটন বা এরকম আইকনওয়ালা বাটন নিতে চান, ঠিক আছে, এইরকম আইকনও আসবে, আমি আইকনগুলো এখনো দেখাইনি, নেক্সট ক্লাসে বা শনিবারের ক্লাসে আমি দেখাবো ফন্ট অসাম নামে যে ফন্ট আছে ওইগুলো কীভাবে ইউজ করব। আচ্ছা, আপনি যদি এরকম বাটন নিতে চান, ড্রপ ডাউন বাটন, এখানে ক্লিক করেন, এই যে ড্রপ ডাউন বাটন চলে আসছে, মানে মেনু, ড্রপ ডাউন মেনুর মতো, তবে এটা ক্লিক করলে বের হচ্ছে এই যে, ঠিক আছে। তো এইরকম যদি বাটন নিতে চান সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, এই যে ড্রপ ডাউন বাটন, প্রথমে একটা ক্লাস নিতে হবে, তার নাম দিতে হবে, ক্লাসের নাম দিতে হবে ড্রপ ডাউন, এর ভিতরে একটা বাটন নিতে হবে, যে কোনো বাটন, এখানে ডেঞ্জার নিচে আপনি প্রাইমারি নিতে পারেন, সাকসেস নিতে পারেন, অ্যাজ ইয়োর উইশ। হ্যাঁ, তারপরে এর ভিতরে আবার একটা ডিভ দিতে হবে, ড্রপ ডাউন মেনু, কারণ আমরা ড্রপ ডাউন লিস্টগুলো দিতে চাচ্ছি। তারপরে এর ভিতরে বা একটা করে লিঙ্ক দিবেন, সেই লিঙ্কের মধ্যে, হ্যাঁ এগুলো চেঞ্জ করতে পারবেন সবকিছু দেখাচ্ছি। এটা আমি কপি করলাম, এটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে আমি কিছু বিআর দিই, পেস্ট করলাম, এখন কন্ট্রোলের সেভ দিলাম, দেখেন চলে আসছে। এখানে একটা প্রবলেম আছে, আমি আরেকটা বিআর দিই, এখানে একটু প্রবলেম আছে, এখানে দেখেন ক্লিক করলে ড্রপ ডাউন কাজ করবে না, দেখছেন কাজ করতেছে না, এদের কিন্তু কাজ করতেছে। এটা মানে এটা একটু জাভা স্ক্রিপ্ট, যে কোয়েরি লাগবে, যে কোয়েরির জন্য এটা কাজ করবে না। তো আপনারা, আমরা যেভাবে ডাউনলোড দিয়ে লিঙ্ক করলাম ওইভাবে লিঙ্ক করবেন না। লিঙ্ক করার জন্য আবার আমি দেখাচ্ছি, দেখেন আপনি এইখানে এইখান থেকে স্টার্টে ক্লিক করবেন, এখানে শুধু সিএসএস লিঙ্কের জন্য এটা কপি করবেন, কপি করে এই জায়গায় বসাবেন, আর সিএসএস লাগবে না, সিএসএস ছাড়াই হবে, কারণ সিএসএস কাজ করতেছে। এখানে হলো যে কোয়েরি ফাইল লাগবে, তারপরে এজাক্সের একটা ফাইল লাগবে, তারপরে বুটস্ট্র্যাপ লাগবে। তো আমরা এগুলো কি কেন পরে আরো ভালো বুঝবো, এখন আপাতত লিঙ্ক করার প্রয়োজন, লিঙ্ক করে দিচ্ছি। একবার সবার নিচে আসে এটা পেস্ট করে দিবেন, তারপরে কন্ট্রোল এস সেভ, এখন দেখেন কাজ করবে, রিলোড, দেখছেন এখন কাজ, ঠিক আছে। এটা jQuery এবং অ্যাজাক্স নামে দুইটা ফাইল লাগে, তার জন্য কাজ করতেছে না। আমি এটা দেখালাম না, ওইটা এটার অংশ নয়, ওইটা অন্যর অংশ, বাট এটাও লাগবে। তো আপনারা এইভাবে কাজ করবেন আপাতত। এখানে স্টার্টে ক্লিক করে এই জেএস ফাইলটা বা এখানে যতগুলো ফাইল আছে কপি করে পেস্ট করে দেবেন, কপি করে আপনাদের পেজে পেস্ট করে দেবেন, ঠিক আছে।
বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, যে করি আমরা শিখবো অবশ্যই। তারপর জাভা স্ক্রিপ্ট শিখবো, এগুলো তো অবশ্যই শিখবো, আমাদের কোর্স মডিউল এগুলো দেওয়া আছে। তো এমনি নর্মাল কোনো প্রশ্ন নাই, আমরা এভাবেই ইউজ করতে পারতেছি। আচ্ছা, তারপরে আমাদের আরো ফাইল আছে, দেখেন এখানে আমরা দেখলাম বাটন, এখানে নেভ বার মানেই হচ্ছে নেভিগেশন বার, নেভিগেশন বার মানেই হচ্ছে মেনু বার। এটাকে আমরা আগে ওপেন করি, এইখানে এটাকে আমরা এক্সিকিউট করি। দেখেন আমরা একটা নেভ বার তৈরি করতে কত পরিশ্রম করছি। এরকম নেভ বার যদি তৈরি করতে চান, এরকম, এটা একটা নেভ বার, ঠিক আছে, এটা একটা মেনু। এই মেনুটা যদি আপনি তৈরি করতে চান, কি করব দেখেন, এখান থেকে এইটুকু কপি করব, কপি করে আমরা কোথায় দিতে চাচ্ছি, উপরে দিতে চাচ্ছি, পেস্ট করে দিলাম। এখন দেখেন আমাদেরটা আসছে কিনা, দেখেন নেভ বার চলে আসছে, আসছে না? এত কষ্ট করতে হবে? কিছুই কষ্ট করতে হলো না, খালি আমাদের এগুলোর দরকার নাই, হোম অ্যাবাউট দরকার নাই, সার্ভিস দরকার নাই, কন্ট্যাক্ট দরকার নাই, আপনি এগুলো চেঞ্জ করে দেন। হোম দরকার আছে মনে করেন, এখানে লাগতেছে নোটিশ, আপনি নোটিশ বসে দিলেন। এখানে লাগতেছে হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে লাগতেছে নিউজ, বা এটা জেএসএস এবং হলো সিএসএস এর সমন্বয়। আমরা আরেকটা ড্রপ ডাউন নিলাম, সরি আরেকটা মেনু নিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে নিউজ, কন্ট্রোল এস সেভ, রিলোড, দেখেন চলে আসছে, নোটিশ, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, নিউজ, সব কিছু চলে আসছে। কিন্তু আমাকে জানতে হবে কিভাবে এরা কাজ করতেছে। দেখেন নেপবার নেওয়ার জন্য ক্লাস ইউজ করছে কয়টা, তারপরে কি কন্টেইনার আমরা ইউজ করছি না, কন্টেইনার ইউজ করছি। কন্টেইনার আমরা ইউজ করি মূলত এই লেফট সাইড এবং রাইট সাইড থেকে কতটুকু অংশ ফাঁকা থাকবে। এই যে দেখেন ওরাও ওই কন্টেইনারের একটা কাজ করে দিছে, আমরা দেখে আসি আসলে কন্টেইনারের কাজ করা আছে কিনা। দেখি bootstrap.min.css, দেখছেন এটা মিনিফাইড ভার্সন, সবগুলো এক লাইনে। দেখেন কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড, কন্ট্রোল ভি দিলাম, এই দেখেন কন্টেইনার আসছে উইড 100%, প্যাডিং রাইট থেকে 15 পিক্সেল, প্যাডিং লেফট থেকে 15 পিক্সেল, তারপরে মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো। দেখেন এই কথাটা লিখে দিছে, সেটা আমাদেরকে লিখে দিতে হচ্ছে না, যার ফলে কি হচ্ছে অটোমেটিক তার প্যাডিংটা বাম পাশ থেকে পাচ্ছে, ডান পাশ থেকে পাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারগুলো কি হচ্ছে? হ্যাঁ, এই ক্লাসটার জন্য। এখন আরেকটা আছে, দেখেন ফ্লোইড নামে, ফ্লুইড যদি কেউ ইউজ করে, দেখেন ফ্লুইড কন্টেইনার, আবার কন্টেইনার ফ্লুইড নামে একটা আছে। এর উইড 100%, প্যাডিং রাইট থেকে 15 পিক্সেল, প্যাডিং লেফট থেকে 15 পিক্সেল। আমরা দিয়ে দেখি কীরকম হয়। কন্টেইনার হাইপেন ফ্লুইড, এটা দিলাম, দেখেন এখন কতটুকু ফাঁকা যায় আসে, আপাতত এতক্ষণই। এখন রিলোড, দেখছেন 15 পিক্সেল মাত্র, আগে 150 পিক্সেল পাচ্ছিল, এখন 15 পিক্সেল। এই ক্লাসগুলো আমাদেরকে ব্যবহার শিখতে হবে, আসলে কোথায় কি ইউজ করলে আমরা আউটপুটটা পাবো অ্যাকচুয়াল। তারপরে নেভবার ব্র্যান্ড, মানে এটাকে নেভবার ব্র্যান্ড বলা হচ্ছে, এই পাশে আসলে লোগো থাকে, ঠিক আছে, ব্র্যান্ডের লোগো থাকে, ব্র্যান্ডের তৈরি করতেছেন, তো এখানে আমাদেরকে একটা ইমেজ দিতে হবে। ইমেজ যদি দেন, এখানে আইএমজি নেমের ট্যাগ নেন, নিয়ে নিয়ে এখানে আপনি ইমেজ দিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এখানে ইমেজ চলে আসবে। এই হলো বিষয়। তারপরে আপনি কতগুলো মেনু নিচ্ছেন, মেনু আইটেমগুলো বসিয়ে দিচ্ছেন। মনে করতেছেন না এটা আমাদের ভালো লাগতেছে না, এটা আমার শ্যুট করতেছে না, এটা আমি নিব না, তাহলে আপনি অন্যগুলো দেখেন, অন্য নেটওয়ার্কগুলো দেখেন, এই স্টাইল,
আবার এই একটা স্টাইল আছে যে এক পাশে সার্চ আরেক পাশে কি মেনু। আবার দেখেন এখানে ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউন মেনু নিতে চাচ্ছেন, ড্রপ ডাউন মেনু আছে। ড্রপ ডাউন মেনুটা দেখি, ম্যাপবার, এই যে ড্রপ ডাউনেরটা আমরা নিয়ে যাই, কপি করলাম, এইখানে বিয়ার দিই, তারপরে পেস্ট করে দিলাম, দেখেন কি হয়। দেখেন ড্রপ ডাউন মেনু আসছে। এখন আপনি কি বসাবেন সেগুলো তো এডিট করতে দিতেই পারবেন। এই যে লিঙ্ক ওয়ান, মনে করেন এখানে দিলাম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এখানে দিলাম সিএসই, এখানে দিলাম ট্রিপলি, এখানে দিলাম সিভিল, আরও লাগতেছে, কপি করেন পেস্ট করেন। এখানে দিলাম মেকানিক্যাল, এখানে দিলাম পাওয়ার, তারপরে ইলেকট্রিক্যাল আছে, আর্কিটেকচার, এভাবে দিলেন যা দরকার। রিলোড, দেখেন ডিপার্টমেন্ট চলে আসছে। আপনার সার্ভিস লাগবে মনে করেন, সার্ভিসেও আছে, বা এখান থেকে কপি করেন, এই ইউএলটা কপি করলাম, কপি করে এখানে সার্ভিসটাকে তুলে দিয়ে এখানে পেস্ট করলাম, এখানে লিখে দেন সার্ভিস। সার্ভিস কি কি সার্ভিস? ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট, সফটওয়্যার ইত্যাদি সার্ভিস আপনার আছে। সেভ দিলেন, দেখেন হয়েছে? কোনো প্রবলেম হচ্ছে? অনায়াসে খুব সুন্দর চলে আসতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ওয়েবসাইটের সাথে মিলতেছে না, তাহলে এটাকে বলা হচ্ছে ওভাররাইট। তাদের কাজ করায় আছে, কিন্তু তারপরে আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা কি নিব, কালার নিব, রেড কালার করব এর ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনাকে একটা ওভাররাইট করতে হবে। এই ওভাররাইট করার জন্য বেটার হচ্ছে যে নেপবারে করবেন, যে নেপবারে করবেন সেখানে ইনলাইন সিএসএস করা। আমরা দেখছি এক্সটার্নাল সিএসএস, আমরা দেখছি ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল মানে আমাদের অতিরিক্ত একটা স্টাইল পেজ থাকবে, সেখানে কাজ থাকবে। ইন্টারনাল মানে এখানে একটা স্টাইল নামের ট্যাগ নিতে হবে, নিয়ে এর ভিতরে আমাকে বর্ণনা করতে হবে কার কি করতেছি, এটাকে ইন্টারনাল বলা হয়। আর একটা বাকি আছে, সেটা হলো ইনলাইন। ইনলাইনটা মানে যে লাইনটাকে করতে চাচ্ছেন ওই লাইনের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, স্টাইল। তারপর আপনি কি করতে চাচ্ছেন, আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড করতে চাচ্ছি, রেড দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা নেভার এক্সপ্যান্ড, ড্রপ ডাউন নেভার, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওভাররাইট হয় না। আচ্ছা, যখন হবে না তখন ইম্পর্ট্যান্ট, কথাটা লিখে দিই। দেখেন যখন হবে না, ওভাররাইট যখন হবে না, তখন একটা আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা যদি না হয়, তখন আপনি এই কথাটা লিখে দিবেন, আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে ইম্পর্ট্যান্ট, মানে এটা আমার করার দরকার, খুব জরুরি। এটা আপনি মানে ওকে বুঝাচ্ছেন ব্রাউজারকে
যে এটা আমার দরকার, এইটা আগে করতে হবে। তাহলে দেখেন এরকম চলে আসছে। বুঝতে পারছি কি আপনাদের? এইভাবে আপনারা ওভাররাইট করবেন, এটাকে বলা হচ্ছে ওভাররাইট। ওদের আসেই তারপরে আমরা কিছু সংযোজন করতে চাচ্ছি, তখন সেটাকে ওভাররাইট হবে। আপনি এটারও চেঞ্জ করতে পারবেন, এটাকেও বলেন এর ভিতরে স্টাইল লিখে যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন না, যদি হয় নাই, তাহলে লিখে দেন ইম্পর্ট্যান্ট গ্রিন। ঠিক আছে? তো এইভাবে আপনারা ওদের তৈরিকৃত যে কোনো ড্রপ ডাউন মেনু, দেখেন এখানে অনেক স্টাইলের ড্রপ ডাউন মেনু দেওয়া আছে, যে স্টাইল আপনার ভালো লাগে সেই স্টাইলে করবেন। বুঝতে পারছি আপনাদের? আচ্ছা, এই গেল আমাদের নেভ বার বা বাটন। এভাবে অনেক কিছু আছে, লিস্ট, গ্রুপ, ফর্মস, ইনপুট, গ্রুপস, অ্যালার্ট, ট্যাব, অনেক কিছু আছে। আরেকটা আমি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন আমাদের কোর্স মডিউলে দেওয়া আছে গ্রিড সিস্টেম। হোয়াট ইজ গ্রিড সিস্টেম? এটা রেসপন্সিভ। ও, আরেকটা জিনিস আমরা দেখে নিই, আসলে এটা রেসপন্সিভ হলো কিনা। দেখেন Ctrl+Shift+M দিলাম, এখন আমরা এটাকে ছোট করতেছি। দেখেন এটা অটোমেটিক রেসপন্সিভ, দেখছেন? অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। দেখেন অটোমেটিক রেসপন্সিভ, আমাদের কিছুই করতে হচ্ছে না। এগুলো হচ্ছে ওদের তৈরিকৃত। এখন যদি আমরা আমাদের কন্টেন্ট দিতে চাই, বিভিন্ন পিকচার টিকচার এগুলো আছে, তারপরে আমাদেরকে একটা গ্রিড সিস্টেম নিয়ে কাজ করতে হবে। গ্রিড মানে বুঝি আমরা, আচ্ছা, একটা গ্রিড মনে করেন, গ্রিড বলতে একটা ওয়েবসাইট মনে করেন, এটা হেডার সেকশন, এটা হেডার সেকশন। গ্রিড সিস্টেম হচ্ছে এরকম। বুটস্ট্র্যাপে 12টি গ্রিড আছে। কয়টা হলো? 1 2 3 4, 4 2 6, 8 2 10, 8 2 12, 12টি গ্রিড আছে। আপনি যেটাই প্রেজেন্ট করতে চান না, এই গ্রিড ওয়াইজ আপনাকে প্রেজেন্ট করতে হবে। তাহলে গ্রিড ওয়াইজ আপনি প্রেজেন্ট করতে হলে ওই আপনার পিকচার বলেন আর যেটাই নেন না কেন, সেটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটা করে গ্রিডের সমন্বয়ে আমাকে যে কোনো কাজ করতে হবে। আচ্ছা, আমরা এখন যাই। বলেন। আমি আরেকবার প্লিজ কোশ্চেনটা বলেন। হ্যাঁ, কোথায় নিয়ে যাব? ওয়েবসাইটেই তো নিয়ে যাচ্ছে, এগুলো তো সব ওয়েবসাইটে, এইভাবেই তো আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে। বোঝেন নাই? এগুলো তো আমরা ওয়েবসাইটে ইউজ করতেছি। কেউ কিছু বলবেন? আচ্ছা, কেউ কিছু না বললে আমরা শুরু করি। গ্রিড সিস্টেম। আচ্ছা, আমরা W3 স্কুলে যাই। দেখেন গ্রিড সিস্টেম, কয়টা গ্রিড? 12টি গ্রিড বা কলাম বলা হয় এটাকে। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম allows
আপ টু 12 কলামস অ্যাক্রস দি পেজ। একটা পেজে 12টি কলামের সমন্বয় বা গ্রিডের সমন্বয়। আপনি যে কোনোভাবে 12টির বাইরে যাইতে পারবেন না, 12টির ভিতরে আপনি হবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ছাড়া গ্রিড কেমনে তৈরি করা যাবে? ওই ফন্ট ওগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, ওইগুলো না আপনি বলতে হবে মার্জিন কত হবে, প্যাডিং কত হবে, কত দূরত্ব থাকবে, এগুলো বলতে হবে। তো আমরা চাচ্ছি যে আমরা বলবো না। হ্যাঁ, এই জন্য আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, গ্রিডের এখানে কয়েকটা বিষয় আছে। এক্স এস, এস এম, এম ডি, লা, এল জি। এক্স এস ফর ফন্টস স্ক্রিন লেস দেন এত পিক্সেল উইথ। আমরা একটা ওয়েবসাইট যদি রেসপন্সিভ করি তাহলে রেসপন্সিভ করার সময় কি লিখতে হয়, আসলে কত সাইজের গেলে কি দেখাবে, তাই না? কোন স্টাইল দেখাবে। আমরা নর্মালি যদি এক্স এস ইউজ করি তাহলে সেটা কি হবে, কত সাইজ স্ক্রিন 768 পিক্সেল হবে। যদি এস এম ইউজ করি, এস এম মিনস স্মল, আর এক্স এস মানে হচ্ছে এক্সট্রা স্মল, এমডি মানে মিডিয়াম, এলজি মানে লার্জ, আরেকটা আছে এক্স জি মানে এক্সট্রা লার্জ। তো এই স্কিমগুলো নিয়ে আমরা কাজ করব, আসলে প্র্যাকটিক্যাল দেখলে আরো ভালো বোঝা যাবে। আমি আজকে একটু ব্রিফ করি, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আরো ভালো করে দেখবেন। খুব সহজ যদি আমরা কাজ করতে লাগে তাহলে। আচ্ছা, আমরা কাজ করি প্র্যাকটিক্যাল, আমাদের এই ওয়েবসাইটটাতে কাজ করি। আমরা এটা বোঝার জন্য কতগুলো ইমেজ আনি। ইমেজের ভিতরে ইমেজগুলো রেখে দিলাম, এগুলোকে একটু রিনেম করি। ওয়ান, এইভাবে করি না, একবারে ডাইরেক্ট ওয়ান, টু, ছয়টা পিকচার আমরা রাখলাম। এখান থেকে আমরা এখানে গ্রিড সিস্টেমটা দেখব। আচ্ছা, গ্রিড সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে আমাকে একটা ডিভ নিতে হবে, তার নাম হচ্ছে রো। রো মানে একটা রো। রো মানে কি, আপনি এরকম একটা সেকশন, একটা সেকশন, এটা ফুলটাকে বলা হচ্ছে রো। আপনি আরো কিছু নিতে যাচ্ছেন, আরেকটা রো নেন, আরো কিছু নিতে যাচ্ছেন, আরেকটা রো নেন। তাহলে প্রত্যেকটা রো এক একটি 12টি কলাম দ্বারা গঠিত বা গ্রিড দ্বারা গঠিত। আপনি মনে করেন একটা রো নিলেন, রো এর ভিতরে বললেন ডট কল হাইপেন
MD6 এটা একটা ক্লাস নিতে হবে। কল মানে কলাম, এমডি মানে মিডিয়াম ডিভাইসের জন্য। যখন এই ওয়েবসাইটটা মিডিয়াম ডিভাইসে ভিউ হবে তখন এর ভিতর যে একটা ইমেজ দিচ্ছি এটা কয়টা গ্রিডে থাকবে? 6টা গ্রিডে থাকবে। তাই আমি এখানে লিখলাম image/1.jpg। আমি একটা রোয়ের ভিতরে তাহলে কয়টা কলাম ইউজ করলাম? 6টা কলাম ইউজ করলাম। আমি আরেকটা ইউজ করতে চাচ্ছি .col -md-6। এটার ভিতরে আমি একটা ইমেজ নিতে চাচ্ছি। 2.jpg। কন্ট্রোল এস সেভ হয়নি, রিলোড। দেখেন 2টা ইমেজে চলে আসছে, কিন্তু এই ইমেজের একটু কাজ করতে হবে। সেটা হলো ইমেজগুলোকে 100% করতে হবে। আমি এখানে একটু কোড করে দিচ্ছি, সামান্য একটু কোড, এটা না করলে হবে না। ইন্টারনাল কোড করতেছি। স্টাইল এর ভিতরে বলবো যে রো আছে, তার ভিতরে যে আইএম যেগুলো আছে তার উইডথটা হবে 100%। এই যে দেখেন কলাম সিস্টেম চলে আসছে। মানে এই পিকচারটা যখন মিডিয়াম ডিভাইসে দেখাবে, দেখেন মিডিয়াম ডিভাইসে কি 2টা কলাম, এর নিচে অটোমেটিক সে কি করে নিল, রেসপন্সিভ করে নিল, নিচে নিচে পাঠিয়ে দিল। আমাদের বলতে হচ্ছে না। যখন এমডির পরে বা আরও নিচে চলে যাবে, নিচের ডিভাইসগুলোতে চলে যাবে, তখন কিভাবে থাকবে? এই যে দেখেন, যদি আমরা এই গ্রিড সিস্টেম না নিই তাহলে আমাদের ওয়েবসাইটটা এরকম ভিউ হবে না। আবার আমরা চাচ্ছি যে না, প্রথম যে ইমেজটা আছে সেটা 2টা কলামে থাকবে, পরে আরও 2টা আমরা নেই। এটা থাকবে হচ্ছে 4 কলাম, এইটাতে থাকবে হচ্ছে 6 কলাম, তাহলে 12টা হয়ে গেল। এখন দেখেন কি হয়, 4 কলাম। দেখেন এইটা 2 কলাম নিয়ে নিছে, এইটা 4 কলাম, এটা 6 কলাম। এটাকেও যদি আমরা রেসপন্সিভ করি, দেখেন ওইটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। আচ্ছা, নিচে একটু বিয়ার দিয়ে দিই। দেখেন এটাকে বড় করেন। যখন বড় করবেন, মিডিয়ামের যাবেন, তখন কি হচ্ছে, মিডিয়ামের থেকে যখন বড় যাবেন তখন কি হচ্ছে, অটোমেটিক দেখেন ওই 2 4 6 করে কলাম আছে। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী গ্রেডগুলো ব্যবহার করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন না সবগুলোই 4 কলামে থাকবে, সবগুলো সমান, দেখছেন না? আরও আপনি চাচ্ছেন আরও নিব, 3টা হয়েছে, 6টা করব। প্রত্যেকটা আমরা 2 কলাম করে দিব। কলামগুলো 2, ইমেজগুলো চেঞ্জ করে দেই 4। দেখেন 6টা ইমেজ চলে আসছে, কোনো রকম ভেঙে চুরে যাওয়ার যায় নাই, চলে আসছে। ছোটো করেন, এই দেখেন যখন ছোটো করতেছেন তখন কী হচ্ছে, এই যে এক লাইনে চলে আসতেছে। আপনি চাচ্ছেন না 768-র নিচে যখন আসবে তখন 2 কলাম করে পাবে, এই ইমেজগুলো 2 কলাম করে পাবে। তখন আরও কিছু লিখতে হবে, যে এখানে স্পেস দিয়ে কল -SM, মানে স্মলে যখন যাবে তখন 4 কলাম করে পাবে। ঠিক আছে, এই কথাটা লিখলেন, তখন এগুলো 4 কলাম করে পাবে। নর্মাল বড়গুলোতে 2 কলাম করে পাচ্ছি। এই দেখেন, দেখছেন
ছোটতে আসছি তারপরে কি হচ্ছে, একদম যখন ছোট যাচ্ছে তখন কিন্তু এক কলম করে পাচ্ছে। এটা আপনি বলতে পারেন না, যখন একদম ছোটটা যাবে, যেমন কল এক্স এস, এখানে যখন যাবে তখন হলো 6 কলাম করে পাবে। তাহলে দেখেন কন্ট্রোল এসকেপ, এখন রিলোড। প্রথমে 2 কলাম পাচ্ছে, তারপরে 3 কলাম হলো, 3 4 12 4 কলাম করে পাচ্ছে। তখন এই স্মলটা কাজ করতেছে না, ও সরি স্মলটা কাজ করতেছে, তখন আরেকটু ছোট করে নিয়ে যায়। আচ্ছা, একটা সিকোয়েন্স আছে, এটাকে আগে দিতে হবে। আচ্ছা, ওইটা কাজ করতেছে না, যাই হোক কাজ করবে। এটাতে আমরা দিছি 6 কলাম। আচ্ছা, ওইটার কি প্রবলেম হয়েছে, কল এক্স এস, কল এস এম, কল এম ডি, কল এস এক্স, ঠিকই তো আছে। আচ্ছা, ওদের হয়তো সিস্টেমের একটু প্রবলেম হয়েছে সেই জন্য। তো আশা করতেছি বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কেন ইউজ করব। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? এইভাবে যদি আমরা যে কোনো জিনিস প্রেজেন্ট করি তাহলে আমাদের কোনোটাই ভেঙে চড়ে যাবে না। যেটাই আপনি ইউজ করেন, এটা তো আপনি একটা জিনিস পিকচার দিলেন, আপনি কোনো লেখা দিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি কোনো লেখা বা একটা এই সাইডে দিতে চাচ্ছেন একটা পিকচার, এর কলামটা দিলেন 4 কলাম, আর এখানে আপনি দিতে চাচ্ছেন 8 কলাম, দিলাম 8 4 12, এখানে আপনি কোনো লেখা দিতে চাচ্ছেন প্যারাগ্রাফ, যেমন লরেন, কন্ট্রোল এস সেভ, রিলোড, লেখা আসে নাই। আচ্ছা, লরেন দেখেন প্যারাগ্রাফ ওয়াইজ লেখাটা চলে আসছে, এটাও ভেঙে যাবে না। ওই 4 কলাম, 4 কলাম বাই 8 কলাম অনুযায়ী নেবে, দেখছেন? আমাদেরকে কষ্ট করে মার্জিন প্যাডিং দিয়ে এদেরকে সরে দিতে হচ্ছে না, রেসপন্সিভ করার প্রয়োজন হচ্ছে না। আপনি আরও চাচ্ছেন যে না, দুইটা এইখানে থাকবে হচ্ছে 4 কলাম, এখানে থাকবে 4 কলাম, আর মাঝখানে ইমেজটাও 4 কলাম থাকবে। দেখেন, দেখছেন? ব্লব স্টাইল, দেখেন বুঝতে পারতেছেন কি ব্যাপারগুলো কি হচ্ছে? হ্যালো, বোরিং হয়ে গেছেন নাকি? তাহলে আমরা এভাবে যে কোনো কাজ, আমরা যে কাজগুলো করবো ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের কাজ করার জন্য
আমাদেরকে এইভাবে কলাম বা গ্রিড ওয়াইজ মেনশন করতে হবে, আমাদেরকে ইনশিওর করতে হবে যে কোন ডিভাইসে গেলে কীরকম দেখাবো, এটা করতে হবে। জি বলেন। হ্যালো, কেউ কিছু বলবেন? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, কি আজকে এতটুকু রাখবো, আপনাদের কাজ দিয়ে দেয় নাকি? এখন জি জি, আরো শিখবেন? ওকে, দেখেন আমার শেখানো মোটামুটি শেষ। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস আপনাকে করতে হবে। টাইপোগ্রাফি কিভাবে ইউজ করব, তারপরে হলো বুটস্ট্র্যাপ টেবিলটা কিভাবে আমরা নিব। আচ্ছা, বুটস্ট্র্যাপ টেবিলটা একটু দেখি। যদি আমরা টেবিল ওয়াইজ কোনো কাজ প্রেজেন্ট করতে হয় সেক্ষেত্রে কিভাবে আমরা প্রেজেন্ট করব। এখানে দেখেন টেবিল, এই যে টেবিল, না এটা না, টেবিল কই গেল, টেবিল পেজিগনেশন। আচ্ছা, এটা ওপেন করে দেখি আগে কী কী আছে। হ্যাঁ, এখানে টেবিল আছে দেখেন। তো এই টেবিলগুলো আমরা আমরা একটা টেবিল তৈরি করলে কীরকম হয় আগে সেটা দেখি। আমরা একটা নর্মাল টেবিল তৈরি করলে কীরকম দেখা যায়। আচ্ছা, গ্রিডের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করে নিই। টেবিল, টিআর, টিআর, টিএইচ, স্টুডেন্ট ইনফরমেশন, তারপরে টিআর, টিডি, নেম, রোল, ডিপার্টমেন্ট, শিফট, সেমিস্টার। তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে কলেসপন্ড কত হবে? 5 দিলাম। তারপরে আরেকটা আমরা টিআর তৈরি করব। এখানে লিখব নেম এবি ম্যাজিক, রোল নাম্বার এইটা, ডিপার্টমেন্ট সিএসি, শিফট ডে, সেমিস্টার 9। এইভাবে আমরা কতগুলো ডেটা নিয়ে নিই। কন্ট্রোলে সেভ, রিলোড। দেখেন এইভাবে আসছে, সুন্দরভাবে আসে নাই। এটার একটা বর্ডার দিয়ে দেই, টেবিলের বর্ডার 1 পিকচার। এই দেখেন এইভাবে আসছে। কিন্তু ওদের টেবিলগুলো দেখেন, ওদের টেবিলগুলো দেখেন কত সুন্দর, কত মার্জিত, উইথ রেসপন্সিভ। ঠিক আছে, এইরকম টেবিল যদি আমরা নিতে চাই তাহলে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে। এই টেবিলটা নিই, কপি, আমাদের টেবিলের নিচেই দিয়ে দিই, বিআর, বিআর, পেস্ট, রিলোড।
দেখেন, দেখছেন ওদের টেবিল কত সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে। এখানে আমরা কি কি লিখছি ওরা, ওদের টেবিল একটা ক্লাস আছে, টেবিল এসেন, টেবিল হোভার, মানে এই হোভারটা থাকবে এই জন্য, এই যে মাউস নিয়ে গেলে কাজ করতেছে, এই হোভারটা নেওয়ার জন্য। টেবিল স্ক্রিপ্ট, এখানে কতগুলো ভাগে ভাগ করা আছে। তারপরে টিয়ারের মধ্যে কি কি লেখাগুলো দেবেন, আমি ওই রকমই তৈরি করি উপরেরটার মতো, যে স্টুডেন্ট ইনফরমেশন, টেবিলের করেসপন্ড দিয়ে দিই, করেসপন্ড 5, চারটা দিয়ে দিই 4। এখানে প্রথমটা দিয়ে দিই 0 হলো SL নাম্বার, তারপরে নেম, তারপরে ডিপার্টমেন্ট, ইমেইল। এখন এখানে সিরিয়াল নাম্বার দেই 1, 1 নম্বরে MD মাজিদুল ইসলাম, ডিপার্টমেন্ট CSE মাজid.bd 905। এইভাবে কয়েকটা নিয়ে নিই, কন্ট্রোলে সেভ। তাহলে দেখেন এখন রিলোড দেই, হয়েছে? বুঝতে পারছেন আমরা কি করছি আর তাদের কি? হ্যালো, তো এইভাবে আমরা এই গ্রিড এবং ওদের যে ক্লাসগুলো ইউজ করে করে সুন্দরভাবে যে কোনো কাজ করতে পারবো। কি কি কাজ লাগবে দেখেন, ওরা সব কিছুই দিয়ে দিছে। আপনার টেবিল লাগবে, আপনার কার্ডের প্রয়োজন হবে, আপনার মিডিয়ার প্রয়োজন হবে, আপনার জাম্বট্রন, গ্রিড সিস্টেম, গ্রিড অ্যালাইনমেন্ট, তারপরে ফ্লেক্স বক্স, অটো মার্জিন, তারপরে ক্যারাসল, পলিস্পেস। হ্যাঁ, আমি ফাইলটা দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা সব কিছু কী করতে পারবেন, সব কিছু, হ্যাঁ আমি তো দিবই। তো এইভাবে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের আপনাদের কাজ থাকবে বাসায় বসে বসে দেখেন টেবিলটা কিভাবে ডিজাইন করতে হয়, ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়, বাটন, তারপরে ইমেজ, ঠিক আছে? রেসপন্সিভ ইউটিলিটিস লাগবে না, বুটস্ট্র্যাপ মডেল অ্যান্ড ইউজেস, এটা আমি দেখাবো। আপনারা দেখবেন ড্রপ ডাউন, ট্যাব, টোল টিপ, কল স্পেস, এই কয়টা কল স্পেস মানে ওই যে আমরা কলাম স্পেস দিই যেটা, সেটা। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6টা 7টা দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু এই 7টার উপর কোশ্চেন করব নেক্সট ক্লাসে। আর আমি যে জটিল জিনিসগুলো, হ্যাঁ এগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কি, কেন, কিভাবে ইউজ করে, সব ওখানে আমরা দিয়ে দিছি। আমি দিয়ে দিছি ওই ফাইলটার মধ্যে সব আছে, ঠিক আছে? যদি একান্ত যেটা না থাকে আমি দেখাবো, সমস্যা নাই। আমি ওই ফাইলটা এখন শেয়ার করে দিয়ে দিই।